সবাইকে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ঢাকার মেয়ে, ঢাকা থেকে হোসনে আরা বলছি। কেমন আছেন সবাই? এই তো দেখেন রান্নাঘরের অবস্থা কি, একবারে শোচনীয় অবস্থা। দেখেন কালকে রাত্রে ফ্রোজেন ইফতারি এবং এত রান্না বান্না করা হয়েছে যে একবারে শরীরটা ছেড়ে দিয়েছে, আর কাজ করতে ইচ্ছে করছিল না। তো এই যে এখন এগুলো সব ক্লিন করতে হবে। এই যে থালা বাসনগুলো শুধু একটু ধুয়ে রেখেছি, আর এই তো ফ্রোজেন করা এগুলো একটু বের করে নিয়েছি ডিফ্রস্ট হওয়ার জন্য। তাই তো এগুলো এখন সব ক্লিন করতে হবে ওয়াশ করার জন্য। এই যে নিচটা দেখুন একবারে যা তা অবস্থা হয়ে গেছে, রান্নাঘরে অনেক অবস্থা খারাপ। তা চলুন এগুলো একটু করে নেই, অফ ক্যামেরাতেই করতে হবে। এগুলা একবারে এই যে গ্লাসের গায়ে যে তেল চিটে চিটে ভাব, এগুলো সব পরিষ্কার করতে হবে। থাইয়ের এই জায়গাটা অবশ্য পরিষ্কার আছে, এটা সব সময় পরিষ্কার করে রাখি। এই তো রান্নাঘরটা সম্পূর্ণ পরিষ্কার করে নিয়েছি আলহামদুলিল্লাহ। রান্নাঘরটা পরিষ্কার থাকলে কিন্তু একবার কাজ দ্রুত হয়ে যায়, আর কাজ করতেও কিন্তু খুব ভালো লাগে। এই তো আমার যে ছোট রান্নাঘরটা যা কিছুই আছে সেটুকুই আপনাদের সাথে শেয়ার করি, তার চাইতে আর বেশি কিছু আমি শেয়ার করতে পারছি না। এই তো আমি যে রান্নাঘরটা পরিষ্কার করলাম, মনে হয় কি যে রান্নাঘর পরিষ্কার করা কোনো কাজই না, আসলে যে কত কষ্ট এই রান্নাঘরটা। এখন তো আমার মনে হয় ডাবল কষ্ট করতে হয় রান্নাঘর নিয়ে। একবার হলো ইফতারি, তারপরে আবার রাতের রান্না, ভোর রাত্রের আর কি যে রান্নাটা, সেই রান্নাগুলো করতে হয়। আর এই যে দেখুন গ্লাসটাও কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, মাশাআল্লাহ অনেক কিন্তু পরিষ্কার হয়েছে। কিন্তু যখন তারপরে কিছুক্ষণ পরেই কিন্তু আবার এই গ্লাসটা নোংরা হয়ে যাবে, আবার আমার পরিষ্কার করতে হবে। তার জন্য আমি একটা উপায় বের করেছি, আর কি উপায় সেটা আপনাদের কিছুক্ষণ পরেই দেখাচ্ছি, একটু ওয়েট করেন। তা আমি আর কি যে রান্নাঘরটা একটু যে গুছিয়ে নিয়েছি আর কি, গুছানো তো আগেই ছিল আর কি, একটু পরিষ্কার করে নিয়েছি সেটাই একটু দেখাচ্ছি। আর এখানে আমি পরিষ্কার করার পরই কিন্তু আমি আবার আলু সিদ্ধটা এখানে দিয়ে দিয়েছি। আমার আলুটা হতে থাক, আর এখানে আমি বাকি কাজগুলো এখন করে নেব। চলুন ছোট একটি টিপস দিয়ে শুরু করা যাক। তা প্রথমেই আমি এই রান্নাঘরে যারা নাকি চুলোর সামনে এরকম গ্লাস সিস্টেম জানালা থাকে, তাই এই জানালাটাতে কিন্তু রান্নার পরে কিন্তু অনেক তেল কাস্টে ভাব হয়ে থাকে এবং তেল চিটচিটে হয়ে থাকে। আর এটা বিশেষ করে কিন্তু রমজান মাসে আরও বেশি হয়, যেহেতু রমজান চলে আসছে আর আমাদের প্রতিনিয়তই ইফতারি বানাতে হয়, তার জন্য আর কি এই ছোট করে একটা টিপস। তাই সবার ঘরে কম বেশি এই পলিথিন থাকে, এরকম যাদের কাছে পলিথিন থাকে তারা সবাই কিন্তু আমার মতো এরকম কাজগুলো করে নিতে পারেন, যেটা করলে আপনার আর প্রতিদিন এই গ্লাসটা পরিষ্কার করা লাগবে না। তাই পলিথিনটা ভিজিয়ে এই গ্লাসের উপরে এইভাবে চিপকে দিবেন, হাত দিয়ে একটু করলেই দেখা গেছে যে এটা চিপকে লেগে যায়, কোনো আঠা বা কোনো কিছুই লাগে না। আর এটা কিন্তু আপনি নিজে স্বইচ্ছা যদি হাত দিয়ে না খুলেন তাহলে কিন্তু এই পলিটা গ্লাসের থেকে খুলে আসবে না। তাই এই যে এভাবে করে, যেহেতু আমি একটা থাইতে লাগিয়েছি
তাই এই থাইয়ের এই সাইডেই কিন্তু আমি রান্না করি, যেহেতু তার জন্য আমি এখানে পলিগুলো লাগিয়ে দিয়েছি। আর রান্নার পরে যখন এই তেল চিটচিটে ভাব হবে তখন অনায়াসেই কিন্তু আপনি পলিথিনটা খুলে তারপরে এখানে হলো পলিথিনটা ধুয়ে দিতে পারেন, আর গ্লাসটা পরিষ্কার করা লাগবে না। তা কেমন হলো আমার এই ছোট একটা টিপস কমেন্ট করে জানাবেন। চাইলে আপনারাও এরকম করে নিতে পারেন। তাই আমাদের প্রতিনিয়ত যে জানলার পাশে, চুলার পাশে জানলা থাকলে জানলাগুলো এরকম চিটচিটে ভাব হয়ে থাকে। ইফতারের জন্য এই যে আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি, তার আগে একটা মশলা তৈরি করি। তাই এই মশলাটা দিয়ে যদি আলু চপটা বানান, দেখবেন আলু চপের এইরকম একটা স্বাদ আসবে যে যেই স্বাদে সবাই কিন্তু আলু চপটা খেয়ে অনেক আপনার প্রশংসা করবেই করবে। তাই এই তো আমি এখানে ধনিয়া, জিরা আর কয়েকটা শুকনো মরিচ হালকা টেলে নিয়ে এটা গুঁড়ো করে রেখেছি। তারপরে চলে যাচ্ছি আলু চপের জন্য কিছু পেঁয়াজের বেরেস্তা করে নেব। তা আমি হলো আলু সিদ্ধর মধ্যে কিন্তু এইভাবে বেরেস্তা করে তারপরে দিয়ে নেই। আর ওই যে মশলাটা বললাম, যেই মশলাটা গুঁড়ো করে রেখেছি সেটা দিলে তো আর কোনো কিছুরই দরকার পড়ে না। আলু ভর্তা কিন্তু সুন্দর মজা হয়, আর ওটা দিয়েই কিন্তু আলু চপটা আরও সুস্বাদু হয়। তাই আমি এভাবে করে আলুগুলো কিন্তু আমার সিদ্ধ হয়ে গিয়েছিল, আর অফ ক্যামেরাতে আমি ওটাকে ম্যাশ করে নিয়ে তাই যে পেঁয়াজের বেরেস্তাগুলো উঠিয়ে নিলাম। তারপরে আপনাদের সাথে শেয়ার করতে আসলাম। একটু ছোলা করছি আর কি, ভেজে নিচ্ছি, ভুনা করে নিচ্ছি। তা সেটা একটু এক ঝলক আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি। কোনো আর কি অ্যাকুরেটভাবে দেখাচ্ছি না, শুধু একটু শেয়ার করছি যে প্রতিদিন কি আর কি ইফতারের সময় কাজগুলো আমি কিভাবে করে নিই, সংসারের কাজগুলো, সেটাই একটু আপনাদের সাথে শেয়ার করছি। তাই আপনারা যেভাবে যে মশলাগুলো দিয়ে ছোলাটা ভুনা করেন সেগুলোই কিন্তু আমি ভুনা করে নিচ্ছি। রেসিপিটা বা আমার ব্লগ ভিডিওটা দেখতে দেখতে এ পর্যন্ত কোনো নতুন আপু ভাইয়ারা যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন আর আপনাদের কাছে ভালো লেগে যায়, তাহলে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন, যাতে করে নতুন নতুন আমার ব্লগ ভিডিওগুলো আপনারা অনায়াসেই দেখে নিতে পারেন। আর সবাই একটা লাইক দিয়ে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। তাই তো আমার ছোলাটা কিন্তু হয়ে গিয়েছে। সর্বশেষে চুলাটা নিভিয়ে আমি একটু ধনিয়া পাতা অ্যাড করে দিলাম। দিয়ে এখানে আমি অফ ক্যামেরাতে আবার হালিমও রান্না করে রেখেছি, রাঁধুনি যে হালিমের রেডিমেড প্যাকেটটা সেটা। তারপরে এখানে কিছু মোমো করে নিয়েছিলাম। সবশেষে হলো একবারেই ইফতারের আগ মুহূর্তে আমরা সবাই তিনজন আর কি বসে গিয়েছি এই যে মাঠা, তারপরে আখের রস, তারপরে ইসবগুলের ভুসি, এই নিয়ে আমরা আমার ছোট ফ্যামিলি আমরা সবাই ইফতারটা করে নিচ্ছি। তাই সবার কীভাবে কেমনভাবে রোজাগুলো কাটছে কমেন্ট করে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ বেশি বেশি করে সবাইকে ইবাদত বান্দিগি করার তৌফিক দান করুন। এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।